হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের বন্ধুরা ভালো থাকবে না এমনটা হয় না বললেই চলে। তাই তোমাদের মন ভালো করতে আজ আরো একটা সহজ সরল মন ভালো করার গল্প নিয়ে হাজির হয়েছি। ছোটবেলায় বইয়ে একটা ভাব সম্প্রসারণ পড়তে মনে আছে? বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। আর আজকের এই গল্পটা শুনলে হয়তো তোমাদের সেই লাইনটা আবারও মনে পড়ে যাবে। মজাদার গা ছমছম করা কিছু টুইস্ট নিয়ে নির্মিত এই সিনেমা তোমাকে ভালো একটা অনুভূতি দিয়ে যাবে। আর যাদের পোষা পশু পাখি আছে তাদের জন্য এই গল্পটা হবে একেবারে আবেগমাখা। তো আজ আর ইন্ট্রো বাদ দিয়ে চলো শুরু করা যাক। পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই দেখানো হয় একটা বয়স্ক লোক বড় একটা পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছে। মাছ ধরার সময় সে বিকট কিছু শব্দ শুনতে পায়। এতে কিছুটা ঘাবড়ে গিয়ে দ্রুতই সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে জঙ্গলের ভেতরে বেশ বড়সড় একটা ডিম পায়। প্রথমে আমিও উট পাখির ডিমই ভেবেছিলাম, কিন্তু তারপর দেখা গেল ডিমটা হাতে নিতেই পাশ থেকে একটা ডাইনোসর লোকটার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে। এরপর চোখের পলকেই 5 বছর কেটে যায়। চোখ খুলতেই আমরা জঙ্গলের একদম মাঝখানে একটা গোপন ল্যাবরেটরি দেখতে পাই। সেখানে চলছে এক অদ্ভুত এক্সপেরিমেন্ট। একটা কুমিরের উপর গবেষণা চলছে। আর এখানকার হেড বিজ্ঞানীর নাম রিচার্ড। আর তিনি সেখানে এসে কুমিরটাকে একটা ইনজেকশন দেয়। আর এই ইনজেকশনটা ছিল আসলে টিরেক্স ডাইনোসরের ডিএনএ। এরপর কুমিরের উপর রেডিয়েশন দেওয়া হয়। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, তোমরা যারা টিরেক্স ডাইনোসর সম্পর্কে জানো না তাদের জন্য বলছি, এটা ছিল অন্য সব ডাইনোসরদের থেকে অনেক হিংস্র আর বড় আকৃতির। গল্পের শুরুতে যে ডাইনোসরটা দেখলে না, ওটাই আসলে টিরেক্স ডাইনোসর। এদিকে রেডিয়েশনের প্রভাবে কুমিরটা দেখতে দেখতেই বড় হতে শুরু করে। আর শুধু বড় না, সাথে সাথে প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে বিজ্ঞানী রিচার্ড দ্রুত তাকে অজ্ঞান করার ওষুধ দেয়। কিন্তু রিচার্ড কুমিরের এই পরিবর্তন দেখে খুবই খুশি হয়। আর সে বলে, আমাদের গবেষণা দ্রুত সফল হতে চলেছে। কিন্তু কুমিরটা তখনও অজ্ঞান অবস্থাতেই আবারও তাকে আক্রমণ করতে যায়। মনে হচ্ছিল যেন রিচার্ডকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু তারপর আবারও ওষুধের প্রভাব কাজ করতে থাকে আর কুমিরটা অজ্ঞান হয়ে যায়। তা না হলে আজকে রিচার্ডের ভন্ডামি বেরি করে দিত। কুমিরকে ডাইনোসর বানানোর শখ একদম মিটিয়ে দিত। পরে রিচার্ড তার এক জুনিয়রকে বললেন, গবেষণার জন্য এই কুমিরটার শরীর থেকে যে স্যাম্পেল গুলো নেওয়া হয়েছে সেগুলো নাকি যথেষ্ট না, তাদের আরো নমুনা দরকার। মানে এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চলতেই থাকবে। অন্যদিকে গল্পের ক্যামেরা এবার ঘুরে যায় একটা জাদুঘরের দিকে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা ঘুরতে এসেছে। তাদের শিক্ষিকা তাদেরকে ডাইনোসরের যুগ আর ডাইনোসরের গল্প এইসব কিছু শোনাচ্ছিলেন। কিন্তু এই ভিড়ের মধ্যেই একটা ছেলে আছে যার এইসব দিকে কোনো মন নেই। সেই শিক্ষিকার কথায় একটু কান্না দিয়ে মুখে গামি বিয়ার চুইনগাম চিবাতে চিবাতে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে হয়তো বলছে আদৌ ডাইনোসর ছিল কিনা তার ঠিক নেই, আর ম্যাম এটা নিয়ে কিনা লেকচার দিচ্ছে। আর এই ছেলেটা হলো আমাদের গল্পের আসল হিরো ক্রিস। ক্লাসের পড়াশোনায় হয়তো ওর মন বসে না, কিন্তু বাইরের জগতের ব্যাপারে বা প্র্যাকটিক্যাল জ্ঞানে সে ভরপুর। লেকচার না শুনেই হুট করে ম্যামকে এটা ওটা প্রশ্ন করতে তার জুড়ি নেই। জাদুঘরে রাখা বিশাল বিশাল ডাইনোসরের কঙ্কালগুলো দেখে ওর হয়তো ভালো লাগে, কিন্তু ক্লাসরুমে বসে থাকা বা মন দিয়ে লেকচার শোনার পাত্র সে না। আজকে তার 2 ক্লোজ ফ্রেন্ডও তার সাথেই ছিল। আর এই জাদুঘরের দৃশ্য দেখে ক্রিসের ইচ্ছা জাগলো ডাইনোসর নিয়ে ওর নিজেরও একটু গবেষণা করা উচিত। সে অবাক হয়ে ডাইনোসর গুলোর দিকে তাকিয়েছিল, আর তাই তাকে রেখেই সবাই চলে যাচ্ছিল। তখন তার বেস্ট ফ্রেন্ড এসে তার হুঁশ ফিরিয়ে নিয়ে আসে। এরপর তারা স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়। আর এদিকে রিচার্ড তখনও কুমিরটার স্যাম্পল নিয়েই চিন্তায় আছেন। তার আরো স্যাম্পল চাই। স্কুল থেকে ফেরার পথে ক্রিস আর ওর বন্ধুরা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দোকানটার নাম ছিল ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। নাম শুনেই কেমন একটা অবাক করা ব্যাপার মনে হয়, তাই না? এটা কোনো সাধারণ খেলনার দোকান না। দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই সামনের ডেস্ক থেকে একজন বৃদ্ধ লোক হাজির হয়। আর তিনি ক্রিসকে দেখে বললেন, বাবু তোমার কেমন খেলনা চাই? ক্রিস জিজ্ঞেস করে, আরে বাবা, আমাকে দেখে কি আপনার বাচ্চা মনে হচ্ছে নাকি? ক্রিস বলে যে আমার কোনো সাধারণ খেলনা চাই না। যদি দোকানে অবাক করার মতো কোনো কিছু থাকে তবে সেটা আমাকে দেখাতে পারেন। বৃদ্ধ লোকটা তখন ভাবলো ছোট মরিচে ঝাল একটু বেশি থাকে, তাই তার জন্য একটা মমি করা বিড়ালের পুতুল নিয়ে আসে। এটা মিশরীয় কোনো এক বিখ্যাত বিড়ালের মৃত্যুর পর তার মালিক মমি করে রেখেছিল। কিন্তু এটা দেখে ক্রিস আরো বিরক্ত হয়। সে বলেই বসে, আরে কি সব দেখাচ্ছেন? যদি আপনার কাছে আকর্ষণীয় কিছু না থাকে তবে আমাকে বলে দিন, আমি চলে যাই। ক্রিসের এই আচরণ দেখে বৃদ্ধ লোকটা বুঝতে পারে এই মালটা সিজনের আগেই পেকে গেছে। তাই সে দোকানের কোনায় কোনায় খুঁজতে খুঁজতে একটা বেশ পুরনো আর রহস্যময় বক্স বের করে আনে। ক্রিস তখন বক্সের ব্যাপারে জানতে চায়। বৃদ্ধ লোকটা তখন বলে, এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু তোমাকে একটা কথা দিতে হবে। ক্রিস বলে, কি কথা? লোকটা বলে, বক্সের ভেতরে যেটা আছে সেটা তোমাকে অনেক যত্ন নিতে হবে আর এটাকে এর উপযুক্ত স্থানে পৌঁছে দিতে হবে। এদিকে ক্রিস তো বক্সটা ফ্রিতে পেয়ে আনন্দে আত্মহারা। তাই কিছু না ভেবেই সে বৃদ্ধ লোকটাকে কথা দেয় আর বক্সটা সাথে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই বক্সটা খুলে ভেতরে তাকায় আর সত্যি সত্যি বক্সের ভেতর অবাক করার মতো একটা জিনিস ছিল।
ছিল। ভেতরে ছিল একটা বিশাল ডিম। আপনারা কি বুঝতে পারছেন এটা কিসের ডিম? হ্যাঁ, ঠিকই ধরেছেন। শুরুতে যে বৃদ্ধকে দেখেছিলেন দোকানে, ওই বৃদ্ধটাই ছিল। আর এটাই সেই ডিম যেটা শুরুতে তার হাতে ছিল। ডিমটা হাতে নিয়ে ক্রিস ভাবছে কি করবে। তখন সে ইউটিউবে একটা ভিডিও দেখলো। ভিডিওতে বলা হচ্ছে যে এই ধরনের ডিম নাকি গরম জায়গায় রাখতে হয়। ক্রিস তখন তার ডিমটা নরম কাপড়ের মধ্যে রেখে গরম রাখার চেষ্টা করতে লাগলো। এরপর সে নিচে খাবার খেতে আসে। মুখে কোনো মতে খাবার গুজে দিয়েই আবার মাকে বলল, মা আমার হোমওয়ার্ক করতে হবে, আমাকে এক্ষুনি রুমে যেতে হবে। আমি গেলাম বলেই সে দৌড়ে ঘরে ফিরে গেল। এদিকে ওর মা ভাবছে কি রে, পিটিয়েও যাকে পড়তে বসানো যায় না সে আজকে এত আগ্রহ দেখাচ্ছে, কাহিনী কি? যাই হোক, তারপর সে রুমে ফিরে এসে ডাইনোসর নিয়ে লেখা একটা বই পড়তে থাকে। ঠিক তখনই ডিমটা নড়তে শুরু করে। ক্রিস সাবধানে ডিমটা হাতে তুলে নেয় আর ওর হাতেই ডিমটা ফেটে যায়। খোলস ভেঙে ছোট্ট একটা ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসে। ক্রিস এটা দেখে ভয়ে ডিমটা হাত থেকে ফেলে দেয়। নতুন পরিবেশ আর ক্রিসকে দেখে ছোট্ট ডাইনোসরটা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। প্রথমে বিছানায় লাফিয়ে ওঠে, তারপর টেবিল, তারপর এদিক ওদিক ছুটতে শুরু করে। মুহূর্তেই পুরো ঘর একদম লন্ডভন্ড করে ফেলে। তারপর টুপ করে খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। ক্রিস তাকে বাইরে বের করে আনার জন্য কিছু গামি বিয়ারের চুইনগাম খেতে দেয়। খাবারের লোভে ছোট্ট ডাইনোসরটা আস্তে আস্তে বেরিয়ে আসে। ক্রিস তখন ওর মাথায় হাত রেখে পোষ মানিয়ে ফেলে আর ওর সাথে খেলতে শুরু করে। ডাইনোসরটা ক্রিসের নোটবুকের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেটা চিবানো শুরু করে দেয়। ক্রিস বলে, তুমি কি আমার হোমওয়ার্ক খেয়ে ফেলার চেষ্টা করছো নাকি? এটা তুমি হজম করতে পারবে না। তারপর অনেক টানাটানি করে কোনো মতে তার মুখ থেকে নোটবুকটা ফিরিয়ে নিতে পারে। ক্রিস বুঝতে পারছিল এই মাল পৃথিবীতে আসছে শুধু খাওয়ার জন্য। নিশ্চয়ই ওর অনেক খিদে পেয়েছে, তাই ক্রিস ওর জন্য খাবার নিয়ে আসে। ক্রিস লক্ষ্য করে এই অল্প সময়ের মধ্যেই ডাইনোসরটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। ক্রিস ভাবছিল এই ছোট্ট ডাইনোসরটা একটা নাম রাখতে হবে। আর যেহেতু সে ছোটবেলা থেকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে খুব পছন্দ করত, তাই তার এই পোষা ডাইনোসরটার নাম রাখে আলবার্ট। ক্রিস আর আলবার্ট দুজনে মিলেই কিছুক্ষণ খেলাধুলা করে। এরপর দরজায় কিছু একটা শব্দ শুনতে পেয়ে আলবার্ট টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। দরজায় ক্রিসের মা তাকে ডাক দিয়ে বলে, কিরে আজকে এতক্ষণ রুমের ভেতরে একা একা কি করছিস? ক্রিস দরজা খুলে বলে, আমি ঘুমাতে যাচ্ছি, পরে কথা বলবো। আর তারপর দরজাটা বন্ধ করে দেয়। ক্রিসের মা ভাবছিল কি ব্যাপার, আজকে আবার এর কি হলো? এরপর ক্রিস তার সব গেঞ্জি দিয়ে আলবার্টের জন্য সুন্দর একটা বিছানা তৈরি করে দেয়। নরম বিছানা পেয়ে আলবার্ট গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। পরের দিন দেখা যায় ক্রিস স্কুলের জন্য তৈরি হচ্ছিল। তখন সে তার ব্যাগে আলবার্টকে ভরে নেয়, কিন্তু আলবার্ট ভেতরে খুব অস্বস্তি বোধ করতে লাগলো আর ব্যাগের চেন খুলে বাইরে বের হয়ে এসে চিৎকার করে দিল। ক্রিস তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই ক্রিসের বন্ধুরা সেখানে এসে হাজির হয়। আলবার্ট তখন ক্রিসের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর তার বন্ধুরা আলবার্টকে দেখে তো একদমই অবাক হয়ে যায় আর ক্রিসকে জিজ্ঞেস করে, আরে এটা কোথা থেকে এলো? অ্যানা তখন আলবার্টকে আদর করতে লাগলো। ক্রিস তার বন্ধুদেরকে আলবার্টের ব্যাপারে সব সত্যি কথাই খুলে বলল আর ওর বন্ধুরা ব্যাপারটা বিশ্বাসও করে। অ্যানা তখন বলে, দ্রুত স্কুলে চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ক্রিস বলে, না, আমি আগে ওকে নিয়ে সেই বৃদ্ধের কাছে যাব যিনি আমাকে এই ডিমটা দিয়েছিলেন। অ্যানা তখন বলে, তুমি রোজই দেরি করে যাও আর বকা শোনো। ক্রিস তখন মজা করে বলে, আরে বাবা, সবসময় তো ম্যামের কাছে গিয়ে কিছু না কিছু অজুহাত দেখাস, তো আজকেও কিছু একটা বানিয়ে বলে দিস। এখন কথা না বাড়িয়ে আমি গেলাম, আগে ওকে রেখে আসি। এটা বলে সে দোকানের দিকে রওনা হয়, কিন্তু দোকানের কাছে পৌঁছে দেখা গেল দোকানের নাম পরিবর্তন হয়ে গেছে, আগের নাম এখন আর নেই। ক্রিসের কাছে মনে হলো দোকানটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। ভেতরে রিসেপশনে একটা মহিলা বসে আছে। ক্রিস তাকে গিয়ে সেই বৃদ্ধ লোকটার কথা জিজ্ঞেস করে, কিন্তু মহিলাটা ক্রিসের কথা শুনে অবাক হয়ে যায় আর সে বলে, ওই বৃদ্ধ তো আমার স্বামী ছিল, কিন্তু সে 5 বছর আগে একদিন জঙ্গলে মাছ ধরতে গিয়ে মারা যায়। কি বন্ধুরা, ভয় লাগছে নাকি? গা ছমছম, কি হয়, কখনো মজার কখনো বা ভয়। শুরুতে যে লোকটাকে মাছ ধরতে দেখেছিলেন ইনিই তার স্বামী, যে কিনা ওই বড় ডাইনোসরকে দেখে তখনই মারা গিয়েছিল। আর তাই বৃদ্ধ মহিলা ভাবছিলেন ক্রিস হয়তো স্বপ্ন দেখেছে। তার মানে ক্রিস এমন একজনের দেখা পেয়েছিল যিনি আসলে অন্য জগতে আছেন। দোকান থেকে বেরিয়ে এসে ক্রিস ভাবতে থাকে আসলে হচ্ছেটা কি। তখন তার ব্যাগটা নড়ে উঠলো আর ভেতর থেকে আলবার্ট চিৎকার করতে শুরু করে। ক্রিস দেখলো এই অল্প সময়ের মধ্যেই আলবার্ট যেন আগের থেকে দ্বিগুণ আকারে বড় হয়ে গেছে। ওর আকার বিশাল হয়ে যাচ্ছে। আলবার্ট যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বড় হচ্ছিল। কি করবে ভাবতে ভাবতে ক্রিস ঠিক করে এবার আলবার্টকে নিয়ে এসে ওই ডাইনোসরদের জাদুঘরে যাবে। সেখানে নিশ্চয়ই কোনো বিশেষজ্ঞ আলবার্টের ব্যাপারে বলতে পারবে। ক্রিস জাদুঘরে গিয়ে সেখানকার ইনচার্জের সাথে দেখা করতে চায়। রিসেপশনে থাকা একজন মহিলা বলে, ইনচার্জ আসবে, কিন্তু কিছুটা সময় লাগবে, ততক্ষণ তুমি অপেক্ষা করো, অথবা মিউজিয়ামটা ঘুরে দেখতে পারো। ঠিক তখনই রিচার্ড সেখানে এসে উপস্থিত হয়। মনে আছে রিচার্ডের কথা? সেই বিজ্ঞানী যিনি কুমিরকে নিয়ে গবেষণা করছিলেন। রিচার্ড আসলে এই জাদুঘরেরই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ডাইনোসরের জীবাশ্ম বা নমুনা নিয়ে গবেষণা করেন। তিনি এই জাদুঘরের ইনচার্জের কাছ থেকে ডাইনোসরের বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করেন। ক্রিস তখন ডিসপ্লেতে রাখা স্যাম্পলগুলো দেখছিল। হঠাৎ করে আলবার্ট ব্যাগ থেকে বের হয়ে আসে আর সে ডিসপ্লেতে রাখা ডাইনোসরগুলোকে দেখে হয়তো ভাবছিল এটা তার পরিবার। বুঝতেই পারছেন, অবুঝ বাচ্চা ডাইনোসর। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু সমস্যা ঘটে সেখানে আরো একটা পরিবার বেড়াতে এসেছিল। তাদের মধ্যে একটা ছোট্ট মেয়েও ছিল। ছোট্ট মেয়েটা আলবার্টকে দেখে তো অবাক। সে চিৎকার করে তার মাকে বলে, দেখো মা, একটা সত্যিকারের জীবিত ডাইনোসর। তার মা প্রথমে মেয়ের কথায় পাত্তাই দেয় না। সে না দেখেই বলে,
বলে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, একদম জীবিত, থামো এবার। ছোট মানুষের কথা যেন কেউ বিশ্বাসই করতে চায় না। ক্রিস বারবার ডাকলেও আলবার্ট তার কাছে কিছুতেই আসছিল না। ক্রিস তখন মেয়েটাকে চুপ করতে বলে, কিন্তু মেয়েটা তার কথা না শুনে চিল্লাতে থাকে। আর বেচারা আলবার্ট তখন কিউট ভাবে একবার মেয়েটার দিকে তাকায়, আরেকবার ক্রিসের দিকে তাকায়, আবার মেয়েটার দিকে তাকায়। এর মধ্যেই এক লাফ দিয়ে সে মেয়েটার দিকে এগিয়ে যায়। আর এটা দেখেই মেয়েটা এবার বিশাল জোরে চিৎকার শুরু করে। আর এতেই জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। আর চারিদিকে অনেক শব্দ শুনে ডাইনোসরটা এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে। ক্রিসও তার পেছনে পেছনে দৌড়তে থাকে। এদিকে সিসিটিভি ক্যামেরায় রিচার্ড এই সবকিছু দেখে ফেলে। সে সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করে, এটা কি জাদুঘরে, এটা কোথা থেকে এলো? তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো জাদুঘরেরই কোনো রোবোটিক ডাইনোসর বা খেলনা কিছু একটা হবে। আর তাই সে গার্ডকে জিজ্ঞেস করে, আপনারা কি রোবোটিক কোনো ডাইনোসর এখানে এনেছেন নাকি? কিন্তু সিকিউরিটি গার্ড বলে, না, আমরা তো এমন কিছুই আনিনি। এদিকে জাদুঘরের রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। আলবার্ট জাদুঘরের ভেতরে দৌড়াদৌড়ি শুরু করেছে। নিরাপত্তা রক্ষীরা আর রিচার্ডও তাদের পিছনে ছুটতে থাকে। আলবার্ট জাদুঘরের ভেতরে রাখা বিশাল এক পাথরের উপরে উঠে বসে আর সেটার উপর থেকে লাফ দেয়। আর এবার ক্রিস কোনোভাবে তাকে ব্যাগে ভরে ফেলে। এরপর সে জাদুঘর থেকে বাইরে পালিয়ে যাওয়ার সময় রিচার্ড এসে সামনে দাঁড়ায়, কিন্তু ক্রিস কোনো মতে তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই ব্যাগের মধ্যে আলবার্ট অনেক চিল্লাপাল্লা শুরু করে। আর তখন ক্রিস বুঝতে পারে হয়তো আলবার্টের ক্ষুধা লেগেছে, কিন্তু আসলে ও কি খায়, নিরামিষ নাকি আমিষ? এসব ভাবতে ভাবতেই ক্রিস আলবার্টকে নিয়ে একটা সুপার শপে আসে। ঠিক তখনই সুপার শপের মধ্যে একটা কুকুর আলবার্টকে দেখে ফেলে। কুকুরটা আলবার্টকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। আর এদিকে আলবার্টও তার দিকে তাকিয়ে চিৎকার করছিল। দুজনের এই ডাকাটা কি কিছুক্ষণ এভাবে চলতেই থাকে। আলবার্টও কম যায় না। সে মনে মনে ভাবছিল, আরে কুত্তা, আমি আমার মালিকের ঘাড়ে উঠে বসে আছি, পারলে কিছু করে দেখা। আর ঠিক তখনই হঠাৎ কুকুরের মালিকও আলবার্টকে দেখে ফেলে। আর সে ভয়ে জোরে চিৎকার করে ওঠে। আর মালিকের চিৎকারে আলবার্ট ভয়ে ব্যাগ থেকে নেমে দৌড়াতে শুরু করে। কুকুরটাও তার পেছনে পেছনে ছুটছিল। এদিকে ক্রিসও আলবার্টের পেছনে দৌড়াচ্ছে। তিনজনে মিলে পুরো জায়গাটাকে একটা খেলার মাঠ বানিয়ে ফেলেছে। নিমিষেই দোকানের ফলগুলো লন্ডভন্ড হয়ে যায়। একসময় আলবার্ট দৌড়ে স্টোরের বাইরে চলে আসে। বাইরে তখন একজন লোক তার বাজারের জিনিসপত্রগুলো গাড়িতে তুলছিল। আলবার্ট সেই লোকের গাড়িতে জিনিসপত্রের সাথেই ঢুকে পড়ে। লোকটা খেয়ালই করে না। সে সব প্যাকিং শেষ করে গাড়ির ঢাকনা আটকে দেয়। ক্রিস তাকে খুঁজতে খুঁজতে একটা সময় গাড়ির কাচের ভেতরে আলবার্টকে দেখতে পায়, কিন্তু ক্রিস কিছু করে ওঠার আগেই লোকটা গাড়ি নিয়ে টান দেয়। আর সে সোজা তার বাড়িতে চলে আসে। লোকটা যখন বাড়িতে পৌঁছে গাড়ির ট্রাঙ্ক খোলে, তখন দেখে বিশাল এক সর্বনাশ। সর্বনাশ বলার কারণ আলবার্ট আগের থেকে আরো অনেক বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখে লোকটা ভয় পেয়ে যায়। গাড়ি খোলা রেখেই লোকটা এক দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। এদিকে তখন আমাদের আলবার্ট মনের খুশিতে গাড়িতে রাখা মাছ মাংস খাচ্ছিল, কিন্তু অন্যদিকে লোকটা বাড়ির ভেতর থেকে একটা বন্দুক হাতে নিয়ে বাইরে আসে। আলবার্ট তাকে দেখে সেখান থেকে নেমে পালিয়ে যায়। ভয়ে লোকটা পুলিশের কাছে ফোন করে দেয়। আর সাথে সাথে পুলিশ গাড়ি নিয়ে সেখানে চলে আসে। অনেকগুলো পুলিশের গাড়ি দেখে ক্রিস বুঝতে পারে যে আলবার্ট নিশ্চয়ই বিপদে পড়েছে, কিন্তু ক্রিস ততক্ষণে সেখানে পৌঁছে দেখে পুলিশের টিম আলবার্টকে ধরে একটা খাঁচায় আটকে রেখেছে। ক্রিসের এখানে কিছুই করার ছিল না, কিন্তু সে খেয়াল করে সেখানকার একটা পুলিশ অফিসার ফোন করে রিচার্ডকে আলবার্টের ব্যাপারে জানায়। আর রিচার্ড পুলিশ অফিসারকে জানায়, হ্যাঁ, ওই প্রাণীটা আমার ল্যাব থেকেই পালিয়েছে, আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি খুব দ্রুত এসে ওকে নিয়ে যাচ্ছি। এরপর পুলিশ আলবার্টকে খাঁচাই করে থানায় নিয়ে আসে। এদিকে ক্রিসও তাদের পেছন পেছন থানায় চলে আসে। সে পুলিশকে বলে স্কুলের একটা প্রজেক্টের জন্য সে ডাইনোসরটাকে দেখতে এসেছে। আর সে দেখলো আলবার্টকে একটা বড় খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আলবার্টকে এভাবে আটকে রাখতে দেখে ক্রিসের অনেক খারাপ লাগে। ঠিক তখনই ক্রিসের পাশে বসা একটা বৃদ্ধ লোক তাকে বলে ওর জায়গা পুলিশ স্টেশনে না, বরং জঙ্গলে। আর এই লোকটা আসলে অন্য কেউ না, এটাই ছিল সেই বৃদ্ধ যিনি ক্রিসকে ডিমটা দিয়েছিলেন। ক্রিস তখন তাকে জিজ্ঞেস করে, এর আগে আমাদের কোথায় যেন দেখা হয়েছিল? তার কথা সঠিক উত্তর না দিয়েই তিনি বলেন, সেটা এখন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আলবার্টকে মুক্ত করতে হবে। ঠিক তখন রিচার্ড থানায় এসে উপস্থিত হয়। তিনি পুলিশ অফিসারের সাথে কথাবার্তা বলে আলবার্টকে সেখান থেকে নিয়ে যায়। রিচার্ড আলবার্টকে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধ লোকটা ক্রিসকে বলে, আমি জানি ওরা কোথায় যাচ্ছে, চলো আমরা ওদের পিছু করি। তিনি ক্রিসকে আরো বলেন, ওই যে দূরে বন দেখা যাচ্ছে, তার ভেতরে রিচার্ডের একটা গবেষণাগার রয়েছে, এই লোকগুলো আলবার্টকে সেখানে নিয়ে যাচ্ছে। ক্রিস এটা শুনে ঘাবড়ে যায়। সে বলে, কি বলছেন আঙ্কেল, আমি এত দূরে একা কিভাবে যাব? বৃদ্ধ লোকটা তখন বলে, চিন্তার কিছু নেই, আমি তোমার সাথে যাব। এটা বলে সে পাশের একটা বাড়ি থেকে একটা বাগি কার চুরি করে নিয়ে আসে। এটা দেখে ক্রিস তো পুরাই অবাক আর বলে, বাহ, বুড়ো বয়সে তাহলে এইসব কাজ করছেন? কিন্তু বুড়ো বলে, আরে না, আমি পাবজির প্রো প্লেয়ার আর এটা আমার পার্সোনাল বাগি।
যাই হোক, ক্রিস তখন বৃদ্ধকে জিজ্ঞেস করে, আপনার গাড়িটা তো দারুণ, কিন্তু এটার কি লাইসেন্স আছে? বৃদ্ধ লোকটা তখন হেসে বলে, আরে বাবা, শহরের ভিতরে গাড়ি চালাতে লাইসেন্স লাগে, কিন্তু জঙ্গলে আবার কিসের লাইসেন্স? এরপর দুজনেই হেলমেট পরে সেই অদ্ভুত গাড়িতে করে বনের দিকে রওনা দেয়। পথে একটা সিগন্যালে তারা থামে। হঠাৎ ক্রিস দেখে ওর বাবাও পাশের গাড়িতেই বসে আছে। সে ভাবছে, কিরে, আমার ছেলে স্কুল রেখে এখানে কি করে আর কোথায় যাচ্ছে? তাকে কিছু বলবে তার আগেই সিগন্যাল সবুজ হয়ে যায় আর সব গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যায়। এমনকি দ্রুত যাওয়ার জন্য তারা কিছুটা সামনে এসে টার্বো বুস্টার অন করে দেয়। ভাবা যায় একটা বাগিতে কিনা টার্বো বুস্টার। তাদের গাড়িটা তখন রকেটের গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই নাইট্রো বুস্টার শেষ হয়ে যায় তখন ব্রেকে আর কাজ করছিল না। এটা দেখে তো ক্রিস ভয় পেয়ে যায়, কিন্তু বৃদ্ধ লোকটা তাকে বলে, আরে ভয় পেও না, আমার কাছে সবসময় ব্যাকআপ প্ল্যান থাকে। এটা বলেই সে ক্রিসকে বলে, গাড়িতে একটা নোঙর রাখা আছে, তুমি ওটা রাস্তার পাশে মাটিতে ছুঁড়ে মারো, তাহলেই গাড়ি থেমে যাবে। যদিও ক্রিস মনে মনে ভাবতে থাকে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম, সারা জীবন শুনলাম নৌকা আর জাহাজে নোঙর দিয়ে থামাতে হয়, আজ দেখছি গাড়ি থামাতেও নোঙর ব্যবহার করতে হবে। তবে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সে নোঙরটাকেই ছুঁড়ে মারে। তবে এতে কাজের কাজ কিছুই হয় না, কারণ এই বুড়ো নোঙরের আরেক প্রান্ত গাড়ির সাথে বাঁধতেই ভুলে গিয়েছিল। মানে সিরিয়াস মোমেন্টেও ক্রিসের সাথে কমেডি হয়ে গেল আর কি। অবশেষে তারা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। কপাল ভালো থাকায় তারা এই যাত্রায় বেঁচে যায়, যদিও তারা তাদের গন্তব্যের একেবারেই কাছে গিয়ে পৌঁছেছিল। এরপর তারা দুজনে মিলে পায়ে হেঁটে গাছের পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে সেই রিসার্চ সেন্টারের দিকে আগায়। আর ক্যাম্পের কাছে আসতেই তারা দেখে রিচার্ডের তাঁবুর চারপাশে কিছু লোক পাহারা দিচ্ছে। বৃদ্ধ লোকটা তখন ক্রিসকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি গিয়ে লোকগুলোর মনোযোগ আমার দিকে নিয়ে যাচ্ছি, তুমি সেই সুযোগে আলবার্টকে মুক্ত করে দেবে। বৃদ্ধ লোকটা তখন এগিয়ে গিয়ে একজন রক্ষীর কাছে বলে, এদিকে আসো, তোমাকে একটা জাদু দেখাই। তিনি তখন তার কাছে থাকা একটা ছোট বল বের করে নিয়ে ছুঁড়ে মারে, আর বলটা থেকে ঘন ধোঁয়া বের হয়। ধোঁয়ার মধ্যেই বৃদ্ধ লোকটা গার্ডকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? গার্ডটা তখন বলে, হ্যাঁ, আমি এখনো দেখতে পাচ্ছি। আর বৃদ্ধ তখন মজা করে বলে, কি ব্যাপার, জাদুতে কাজ হলো না কেন? আমার তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা ছিল। আর এটা বলেই সে সেখান থেকে দৌড় দেয়। আর গার্ডও কিছু বুঝতে না পেরেই তার পেছনে ছুটতে শুরু করে। এই সুযোগে ক্রিস সাবধানে তাঁবুর দিকে এগিয়ে যায়। সে তাঁবুর ভেতরে আলবার্টকে খুঁজতে থাকে, আর অবশেষে সে আলবার্টকে খুঁজেও পায়। কিন্তু তাঁবুর ভেতরে তখন একজন বিজ্ঞানীও বসেছিল, যদিও সে ঘুমিয়েছিল। ক্রিস তাকে ঘুমন্ত দেখে চুপি চুপি সামনের দিকে এগিয়ে যায়। ক্রিস আলবার্টকে দেখে খুব খুশি হয়, কিন্তু আলবার্ট এখন আগের থেকে আরো অনেক বড় হয়ে গেছে। ঠিক তখনই দুইজন সিকিউরিটি গার্ড এসে ক্রিসকে ধরে ফেলে আর তার দিকে বন্দুক তাক করে রাখে। কিন্তু ভাগ্য ভালো, ঠিক সেই সময় বৃদ্ধ লোকটা এসে হাজির হয়। সে গার্ডদের মাথায় বক্স দিয়ে বাড়ি মেরে তাদেরকে অজ্ঞান করে দেয়, আর চাবি নিয়ে আলবার্টের শিকলটাও খুলে দেয়। তাঁবুর ভেতরে থাকা রিচার্ডের লোক আর অন্যান্য বিজ্ঞানীরা সবাই গোলমাল শুনে বাইরে ছুটে আসে। আর এই গোলমালের মধ্যেই বিশাল সাইজের আলবার্ট তাঁবু থেকে বাইরে বের হয়ে আসে। আলবার্টকে এত বিশাল দেখে রিচার্ডের সহকারীরা আর সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। রিচার্ড সবাইকে সাহস দিয়ে বলে, এটা দেখতে বিশাল হলেও স্বভাবে অনেক শান্ত, তোমরা কেউ টেনশন নিও না, ও কাউকে কিচ্ছু করবে না। তার কথা শেষ হতে না হতেই আলবার্ট যখন রিচার্ডের মুখের উপরে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে, তখন যে যেদিকে পারছিল ভয়ে সেদিকেই দৌড় দেয়। আরে বেচারা রিচার্ডকে আলবার্ট একটু সম্মান দিল না। এরপর আলবার্ট বোনের ভিতরে ঢুকতে শুরু করে। ক্রিস আর বৃদ্ধ লোকটাও তার পিছু নেয়, আর তাদের পেছন পেছন রিচার্ড আর তার লোকজনও দৌড়াতে শুরু করে। বৃদ্ধ লোকটা ক্রিসকে একটা গোপন পথ দিয়ে বনের গভীরে নিয়ে যায়। বনের মাঝখানে একটা গোপন জায়গায় তারা লুকিয়ে পড়ে। সেই জায়গায় এসে বৃদ্ধ লোকটা বলে, আমাদেরকে এখন এখান থেকে আলাদা হতে হবে। ক্রিস তখন বলে, ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো চলে যান, আমি আর আলবার্ট আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু বৃদ্ধ লোকটা বলে, না রে পাগল ছেলে, আমরা দুজনেই শহরে যাব, আর এই ডাইনোসরটা জঙ্গলের ভেতরে চলে যাবে। ক্রিস আলবার্টকে ছেড়ে কিছুতেই যেতে চাচ্ছিল না, ওর অনেক মন খারাপ লাগছিল। সে জেদ ধরে বলে, আমি আলবার্টের সাথেই থাকবো আর ওর খেয়াল রাখবো, ওকে আমি রিচার্ডের লোকদের হাত থেকে নিরাপদে রাখবো। তখন বৃদ্ধ লোকটা ক্রিসকে বোঝায় আর বলে, তুমি যদি সত্যি আলবার্টের যত্ন নিতে চাও তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দাও, কারণ শহরটা ওর প্রাকৃতিক পরিবেশ না, মানুষের মধ্যে থাকলে ও সবসময় বিপদের মধ্যে থাকবে। ক্রিস তখন ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি মেনে নেয়, যদিও ওর মন কিছুতেই সায় দিচ্ছিল না। তবুও আলবার্টের ভালোর জন্যই সে তাকে বিদায় জানায়। আলবার্টও বুঝতে পারছিল ক্রিস কি বলছে। আলবার্ট বনের গভীরে হাঁটতে শুরু করে, কিন্তু পুরোপুরি চোখের আড়ালে যাওয়ার আগেই সে একবার পিছনে ফিরে তাকায়। ক্রিস ওকে দেখে শেষবারের মতো বলে, আলবার্ট, আমি তোমাকে খুব ভালোবাসি, সাবধানে থেকো। তারপর আলবার্ট জঙ্গলের গভীরে চলে যায়। আলবার্টকে বিদায় জানিয়ে ক্রিস আর বৃদ্ধ লোকটা বনের বাইরে চলে আসে। যখন তারা
তারা বের হয়ে আসে, রিচার্ড আর তার লোকজন তাদের দুজনকেই আটকে ফেলে। রিচার্ড রেগে গিয়ে ক্রিসকে জিজ্ঞেস করে আমার ডাইনোসর কোথায়। ক্রিস জোর গলায় তখন উত্তর দেয় ও সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত। কিন্তু রিচার্ড তখন রেগে গিয়ে ক্রিসকে হুমকি দেয়, যদি আমাকে আলবার্টের খোঁজ না দাও তাহলে তোমার খবর আছে। ঠিক এমন সময় সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনে তারা দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশ অফিসার ক্রিস আর বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে আপনারা দুজন কোথায় যাচ্ছেন। দুজনেই বলে আমরা শহরের দিকে যাব। এরপর দুজনেই শহরে এসে পৌঁছায় আর সেই একই দোকানের সামনে এসে বসে গল্প করতে থাকে। তারা বলে আজকের দিনটা খুব ভালো ছিল, অনেক ছোটাছুটি করতে হয়েছে। আর ঠিক তখনই সেখানে ক্রিসের দুই বন্ধু এসে হাজির হয়। ক্রিস তাদেরকে বলে আজ আমি আর এই আঙ্কেল মিলে আলবার্টকে রিচার্ডের হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু সে পেছনে ফিরে দেখতেই দেখে চেয়ারে আসলে কেউ বসা নেই আর তার চারপাশেও কেউই ছিল না। ক্রিস তখন দোকানের কাচের ভেতর দিয়ে সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পায়। সে ক্রিসকে দেখে একটু হেসে ভেতরের দিকে যেতে যেতে অদৃশ্য হয়ে যায়। ক্রিস এবার বিষয়টা বুঝতে পারে আর এটা ভেবে খুশি হয় যাক আলবার্ট অন্তত এখন জঙ্গলের ভেতরে নিরাপদেই আছে। শেষে জঙ্গলের ভেতর থেকে আলবার্টের একটা ভয়ানক গর্জন শোনা যায় আর স্ক্রিনে তখন ভেসে ওঠে আলবার্ট আবারও ফিরে আসবে। আর বন্ধুরা মজার এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু গল্পটা এখানে শেষ হলেও এটার আরো একটা পর্ব আসবে। আর তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমরা দ্বিতীয় পার্টটা দেখতে চাও কিনা। বন্ধুরা এই গল্পটা আমাদেরকে একটা খুব সহজ কিন্তু জরুরি কথা মনে করিয়ে দেয়। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা বা কাছে পাওয়া নয়, কখনো কখনো কারো ভালোর জন্য তাকে বিদায় জানানোটাই হলো ভালোবাসার সব থেকে বড় পরীক্ষা। ক্রিস তার পোষা বন্ধুকে নিজের কাছে না রেখে তার আসল ঠিকানা জঙ্গলে ফিরিয়ে দিয়ে সেটাই প্রমাণ করেছে। যেমনটা বলা হয় সবকিছুরই একটা সঠিক জায়গা আছে, আমাদের কাজ হলো সেই জায়গাকে সম্মান করা। প্রকৃতি তার নিজের নিয়মেই সব থেকে সুন্দর আর সেই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব। তো তোমরা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনেছো তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। আর তোমাদের মধ্যে যারা মুভির নাম জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম দ্য অ্যাডভেঞ্চার অফ জুরাসিক পেট। আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুলো না। তো আর দেরি না করে এবার চলে যাচ্ছি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন দিনা আক্তার আপু। তিনি বলেছিলেন আমার মনে একটা প্রশ্ন জাগলো মুভি ম্যান ভাইয়া, ফ্রেন্ড সেকশন থেকে শুধু ছেলেদের কমেন্ট কেন নেওয়া হয়, মেয়েদের কমেন্ট নেওয়া হয় না কেন? যাই হোক আপনি কিন্তু অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন, আপনাকে অনেক ধন্যবাদ দিনা আপু। আর এই তো একটা আপুর কমেন্ট পড়ে ফেললাম। আর আসলে কমেন্ট সেকশনে আপুদের থেকে ভাইদের রেসপন্স অনেক বেশি, এজন্য তাদের কমেন্ট বেশি পড়া হয়ে থাকে। কিন্তু এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।